মিঠে রোদ্দুর গ্রাস করেছে চড়াচড়। ঠিকরে পড়ে কাঁচা হলদেতে রৌদ্র রোশনিতে চিকচিক করছে বালুকা বেলা। উত্তাল সমুদ্রের লোনা হাওয়া জানালা গলে ঘরে প্রবেশ করতেই ঘুমের রেশটুকু কুপুর্ণের মতো উবে গেল তৃষার। জানালার ওপাশে নোনা জলের অবিরত গর্জন আর ভোরের পাখিদের কলকাকুলিতে এক মায়াবী স্নিগ্ধতা বিরাজমান। তৃষা আর্যর অক্টোপাস ন্যায় বাঁধন থেকে অতি সন্তর্পণে নিজেকে ছাড়িয়ে নিল। পাশে শুয়ে থাকা মানুষটার প্রশান্ত মুখখানির দিকে এক পলক তাকিয়ে ও দ্রুত পায়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। হৃদস্পন্দন এখনও কাল রাত্রে সেই নিষাক্ত কণ্ঠের গানে অবাধ্য হয়ে নাচছে। শাওয়ারের নিচে দাঁড়িয়ে ঠান্ডা জলের ঝাপটায় নিজেকে সজাগ করার চেষ্টা করলো ও, কিন্তু তোয়ালে দিয়ে মুখ মুছতে গিয়েই আয়নার দিকে নজর পড়তেই ও থমকে গেল। বিস্ময়ে ও নিজের অধর কামড়ে ধরল। আয়নায় স্বচ্ছ বিম্বটি স্পষ্ট জানান দিচ্ছে সে কাল রাতের সেই মধুর উন্মাদনার সাক্ষী। ওর দুগ্ধ শুভ্র গ্রীবায় ফুটে আছে আর্যর দেওয়া ভালোবাসার গাঢ় নীলচে ছোপগুলো। দাগ ওর গলার ভাঁজে ভাঁজে জেঁকে বসেছে। লজ্জায় তৃষার গাল দুটো মুহূর্তেই আরক্তিম বর্ণ ধারণ করল। ওনাটা টেনে কোনো মতে সেই চিহ্নগুলো আড়াল করার ব্যর্থ চেষ্টা চালিয়ে ও তড়িঘড়ি করে বেরিয়ে এলো। ঘর জুড়ে তখন ভোরের মিঠে রোদ খেলা করছে। তৃষা দেখল টুইঙ্কেল ততক্ষণে ঘুম ভেঙে উঠে পড়েছে। আধো ঘুমে থাকা টুইঙ্কেল চোখ কসলাতে কসলাতে ওর দিকে তাকিয়ে একগাল মিষ্টি হাসল। তৃষা নিজের অস্তিত্বটুকু ঝেড়ে ফেলে দ্রুত ওর কাছে এগিয়ে গেল। ওকে কোলে তুলে নিতেই ছোট্ট টুইঙ্কেল তার নরম হাত দুটো দিয়ে তৃষার গলা জড়িয়ে ধরল। ওর আধো আধো বল আর নিষ্পাপ হাসি যেন তৃষার সকালটাকে আরও ঝলমরে করে তুলল। তৃষা টুইঙ্কেলের নাকে নিজের নাক ঘষে দিয়ে আদুরে গলায় বলল, গুড মর্নিং মাই লিটল প্রিন্সেস। রাতে ঘুম ভালো হয়েছে মাম্মাম? টুইঙ্কেল হাই তুলে তৃষার গাল টিপে দিয়ে বলল, Good morning, Bunny. Yes, but Bunny, you look so red. তোমার গাল দুটো আপেলের মতো লাল হয়ে আছে কেন? Are you sick? টুইঙ্কেলের বাচ্চা বাচ্চা প্রশ্নে তৃষা হকচকিয়ে গেল। গলার দাগগুলো আড়াল করতে ওনাটা আরও একটু টেনে নিয়ে আমতা আমতা করে বলল, নো বেবি, আই এম টোটালি ফাইন। রোদে বোধহয় এমন দেখাচ্ছি। কাম অন, লেটস গেট রেডি। আজ কিন্তু আমরা বিচে অনেক মজা পাবো, ওকে? টুইঙ্কেল খুশিতে তালি বাজিয়ে উঠল। বাচ্চাটা তৃষার কোল থেকে নামতে নামতে বলল, Oh, yes. I want to build a big sand castle. আর পাপা কোথায়? পাপা তো এখনো ঘুমাচ্ছে। So lazy. তৃষা হাসল। ওই টুইঙ্কেলের গালে একটা চুমু খেয়ে বলল, ইউ পাপা ইজ স্টিল স্লিপিং। রাত ভোর অনেক গান বাজনা করেছে তো, তাই হয়তো টায়ার্ড। তুমি ফ্রেশ হয়ে নাও, আমি পাপাকে ডেকে দিচ্ছি। ডোন্ট ওয়ারি, উই উইল হ্যাভ আ ব্লাস্ট টুডে, ওকে? টুইঙ্কেল নেচে কুদে ওয়াশরুমে ঢুকে যেতেই কক্ষ জুড়ে স্তব্ধতারা ঘাঁটি গাড়ল। ও ধীর পায়ে বিছানার পাশে এসে দাঁড়ালো। আর্য এখনও অঘরে ঘুমাচ্ছে। শান্ত সুঠাম সেই মুখাবয়বে ভোরের অবাধ্য রৌদ্র এসে লুটোপুটি খাচ্ছে। তৃষা বিছানায় একটু ঝুঁকে আলতো করে আর্যর কাঁধ ধরে নাড়া দিল। এই যে মিস্টার ট্রিঙ্কেলের পাপা, অনেক হয়েছে, এবার তো উঠুন। আর্যর ঘুমের ঘোর কাটল না। ও কেবল বিরক্তির এক অস্ফুট শব্দ করে পাশ ফিরে শুতে চাইল। তৃষা এবার একটু জোর দিয়েই ওর হাত ধরে টানল। আর্য আধবোঝা চোখে একবার তৃষার দিকে তাকিয়েই বিদ্যুৎ স্পৃষ্টের মতো সোজা হয়ে বসল। ওর চোখে মুখে তখন কাল রাতের সেই ঘোর আর ভোরের স্নিগ্ধতার এক অদ্ভুত সন্ধি। আর্য নিজের অবিন্যস্ত চুলে হাত চালিয়ে একটু বাঁকা হেসে বলল, গুড মর্নিং মিসেস হেসান। তোমার তো দেখছি এনার্জি লেভেল একদম হাই। কাল রাতে পেনাল্টি সেশনের পর আমি তো ভেবেছিলাম তুমি আজ বিছানা ছাড়তেই পারবে না। তৃষা লজ্জায় যেন কুঁকড়ে গেল। ওড়না দিয়ে গলাটা আরও একটু আড়াল করে ও মেকি রাগ দেখিয়ে বলল, আপনার ওই বাজে বকা বন্ধ করুন তো। ট্রিঙ্কেল কিন্তু উঠে পড়েছে। ও এখন দেখলেই বুঝবে ওর পাপা কত বড় একটা ড্রামা কিং। আর্য বিছানা ছেড়ে উঠে তৃষার একদম কাছে এসে দাঁড়ালো। তৃষা পিছিয়ে যেতে চাইলেও আর্যর দীর্ঘদেহী অবয়বকে যেন দেয়ালের সাথে বন্দি করে ফেলল। আর্য আলতো করে তৃষার কানের লতি ছুঁয়ে ফিস ফিস করে বলল, ড্রামা কিং? আই থিঙ্ক আই মোর অফ আ ড্রামা ডিকটেটর। আর বাই দ্য ওয়ে, ওই ওড়না দিয়ে নীলচে দাগগুলো ঢাকার চেষ্টা করে লাভ নেই মাই লাভ। ওগুলো আমার পার্সোনাল সিগনেচার। ইট লুকস প্রিটি অন ইউ। তৃষা আর্যর বুকে আলতো একটা কিল মেরে বলল, ইউ আর ইম্পসিবল ক্যাপ্টেন। জান বলছি, গোসল করে নিন।
আর্য তৃষার কপালে একটা চট জলদি চুমু খেয়ে ওয়াশরুমের দিকে পা বাড়াতে বাড়াতে পেছন ফিরে তাকালো। সেই চোখে চিরচেনা দুষ্টমি নিয়ে বলল, ওকে ম্যাম, আপনার হুকুম শিরোধার্য, বাট ইউ রেডি ফর? তৃষা চোখ পাকাতেই আর্য তৎক্ষণাৎ জলদি পায়ে ওয়াশরুমে প্রবেশ করল। ও যেতেই তৃষা দীর্ঘশ্বাস ছেড়ে মুচকি হাসল। দরিয়াপুর গ্রামের আবহাওয়া বড্ড গুমটবদ্ধ আজ। আকাশ জুড়ে মেঘের আনাগোনা চললেও বিমলা নদীর তীরে বাতাসের হাহাকার মেহসানার বুকের ভেতরের শূন্যতাকেই যেন বারবার মনে করিয়ে দিচ্ছে। আদ্রিয়ান আর মেহসানা এইমাত্র মেহসানার মায়ের কবরের পাশে শেষবারের মতো দাঁড়িয়ে কবর জিয়ারত সেরে ফিরল। আজ ওরা গ্রাম ছেড়ে শহরের উদ্দেশ্যে রওনা দেবে। মাহতাব সাহেব উঠোনের এক কোণে স্থির হয়ে দাঁড়িয়ে আছেন। মেহসানা ধীর পায়ে বাবার সামনে গিয়ে দাঁড়ালো। ওর দু চোখে নোনা জলের ধারা তখনও শুকায়নি। মাহতাব সাহেব মেয়ের মাথায় হাত রেখে কম্পিত কণ্ঠে বললেন, মারে, নিজের খেয়াল রাখিস। এই অভাগা বাপ তোরে কিছুই দিতে পারলো না, শুধু অপমানের বোঝা ছাড়া। মেহসানা ফুপিয়ে উঠে বাবার হাত দুটো চেপে ধরল। পাশেই দাঁড়িয়ে থাকা আদ্রিয়ান মাহতাব সাহেবের কাঁধে হাত রেখে আশ্বস্ত করার ভঙ্গিতে বলল, আঙ্কেল প্লিজ ডোন্ট ব্লেম ইয়োরসেলফ। মেসানাকে আপনি আমার হাতে তুলে দিয়েছেন, এটা আমার কাছে অনেক বড় পাওয়া। আই প্রমিস, ওর চোখে আমি আর কোনোদিন অশ্রু জমতে দেব না। শি উইল বি সেফ অ্যান্ড হ্যাপি উইথ মি। মাহতাব সাহেব ঝাপসা চোখে আদ্রিয়ানের দিকে তাকালেন। আদ্রিয়ান মেহসানার দিকে তাকিয়ে নরম স্বরে বলল, মেসানা, ইটস টাইম টু গো। নিজেকে শক্ত করো, জীবনটা অনেক বড়, আর আমাদের জীবনের অনেকটা পথ একসাথে চলতে হবে। ইউ হ্যাভ টু বি ব্রেভ ফর আস। মেহসানা অশ্রুসিক্ত চোখে একবার নিজের চেনা উঠোন বড় ঘরের বারান্দার পানে চাইল। সব স্মৃতি যেন আজ এই মাটির খাঁচায় বন্দি হয়ে রইল। ও ধরা গলায় বলল, আই নো, চলুন। আব্বু, তুমি ঠিকমতো ওষুধ খেও আর নিজের যত্ন নিও। আমি গেলেই যেন সব ভুলে থেকো না। নিজের খেয়াল রেখো, ঠিক সময় মতন খাওয়া দাওয়া করো, কেমন? সুখে থাকিস মা, খুব ভালো থাকিস। আর জামাই বাবাজির কোনো প্রকার অযত্ন হতে দিস না। বিরাট টুকরো ছেলে একটা। আসছি বাবা, সাবধানে থেকো। হ্যাঁ, আয় মা। আদ্রিয়ান মেহসানার হাতটা আলতো করে নিজের হাতের মুঠোয় নিল। আড়ষ্টহীন এক পরম নির্ভরশীল স্পর্শ অনুভব করে মেহসানা শিউরে উঠল। ওরা গাড়ির দিকে এগোতে লাগলো। পেছনে মাহতাব সাহেব তাকিয়ে রইলেন ধূসর রাস্তার দিকে, যেখানে তার কলিজার টুকরোটি এক নতুন পরিচয়ে নতুন গন্তব্যের দিকে পা বাড়াচ্ছে আজ। গাড়ি চলতে শুরু করেছে অনেকক্ষণ হলো। দুপাশে ধূসর প্রান্তর আর মেঠো পথ দ্রুত পেছনে ছুটে পালাচ্ছে। মেহসানা জানালার বাইরে এক মনে চেয়ে আছে। হঠাৎ বুকটা খাখা করে উঠল ওর। এক দারুণ তৃষ্ণায় ওর কণ্ঠনালী শুকিয়ে কাঠ হয়ে এলো। নিজের অস্তিত্বটুকু লুকানোর চেষ্টা করলেও আদ্রিয়ানের তীক্ষ্ণ নজর এড়ালো না তা। মেহসানা কিছু বলার আগেই আদ্রিয়ান হাত বাড়িয়ে পাশের পানির বোতলটা তুলে নিল। কিন্তু হায়, বোতলটা শূন্য, এক ফোঁটা জলও অবশিষ্ট নেই তাতে। আদ্রিয়ান একবার জানালার কাছ দিয়ে বাইরের রুক্ষ জনপদের দিকে দৃষ্টি মেলল। যতদূর চোখ যায় কোনো দোকানপাটের চিহ্নমাত্র নেই। গ্রাম্য নিস্তব্ধতা যেন চারদিক ঘিরে ধরেছে। হুট করে ওর চোখে পড়ল পথের ধারে একলা দাঁড়িয়ে থাকা একটি জরাজীর্ণ টিউবওয়েল। জনমানবহীন সেই প্রান্তরে ওটাই যেন তৃষ্ণার্তের পরম ভরসা। আদ্রিয়ান তৎক্ষণাৎ ব্রেক কষল। গাড়ি স্থির হতেই ও অত্যন্ত তৎপরতার সাথে দরজা খুলে নিচে নেমে পড়ল। এদিকে গাড়িটা আকস্মিক ব্রেক কষতেই মেহসানা সম্বিত ফিরে পেল। জানালার বাইরে ধূসর ধুলিকা কণাগুলো থিতু হতেই ও দেখল আদ্রিয়ান দরজা খুলে দ্রুত নিচে নেমে যাচ্ছে। ও অবাক হয়ে জানালার কাছ নামিয়ে একটু গলা উঁচিয়ে ডাকল, এই যে মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে কোথায় যাচ্ছেন? গাড়ি কি নষ্ট হয়ে গেল নাকি? আদ্রিয়ান একবার পেছন ফিরে মেহসানার দিকে তাকালো। টিউবওয়েলটার দিকে এগোতে এগোতেই বলল, গাড়ি ঠিক আছে মিসেস সার্জন? আপনার এই শুকিয়ে যাওয়া কণ্ঠনালী আর ফ্যাকাশে মুখ দেখে মনে হচ্ছে আপনি যে কোনো মুহূর্তে সাহারা মরুভূমি হয়ে যাবেন। সো আই এম জাস্ট ট্রাইং টু সেভ ইউ ফ্রম ডিহাইড্রেশন। ডোন্ট মুভ, আমি আসছি। মেহসানা বিড়বিড় করে বলল। আস্ত একটা পাগল। পর মুহূর্তে গলা উঁচিয়ে বলল, এই কড়া রোদের মধ্যে টিউবওয়েল চেপে জল আনতে হবে না? আমি না হয় একটু সহ্য করে নিতাম। আদ্রিয়ান ততক্ষণে জরাজীর্ণ টিউবওয়েলটার হাতল ধরেছে। হাতলটা নাড়তেই ক্যাচ ক্যাচ শব্দে নিস্তব্ধ প্রান্তরটা কেঁপে উঠল।
কিছুক্ষণ চেষ্টার পর যখন মাটির গভীর থেকে শীতল জল বেরিয়ে এলো, আদ্রিয়ান হাতের আজলা ভরে সেই জল মুখে চোখে দিল। ওর শার্টের হাতা কোনোই পর্যন্ত গোটানো, কপালে বিন্দু বিন্দু ঘাম। ও পানির বোতলটা ভরে নিয়ে দ্রুত গাড়ির দিকে ফিরে এলো। গাড়ির ভেতরে ঢুকে ও বোতলের মুখটা খুলে মেহসানার দিকে বাড়িয়ে দিল। মেহসানা বোতলটা হাতে নিতে নিতে আর চোখে আদ্রিয়ানের দিকেই তাকালো। রোদে আদ্রিয়ানের ফর্সা মুখটা একটু তামাতে হয়ে গেছে। ও এক চুমুক জল খেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, থ্যাঙ্কস, বাট আপনি কি করে বুঝলেন আমার তৃষ্ণা পেয়েছিল? আদ্রিয়ান সিট বেল্ট বাঁধতে বাঁধতে এক চিলতে বাঁকা হাসি হাসল। মেহসানা চোখের মনি বরাবর তাকিয়ে ও গভীর স্বরে বলল, ম্যাজিক? আমি তো আর আপনার মতো সাউন্ডবক্স না যে সব সময় চিৎকার করব। ছোট ছোট জিনিসগুলো আমি বুঝি। মেহসানা কিছু বলতে গিয়েও থামল। এক ঝলক আর দৃষ্টিতে তাকালো পাশে বসা মানুষটার দিকে। কিসের টিকিট এটা? তৃষা সরু নেত্রে চাইল। দীঘল আয়নার সম্মুখে দাঁড়িয়ে শার্টের হাতটা ফোল্ড করছিল আর্য। তৃষার প্রশ্নে ও আয়নার প্রতিফলিত তৃষার বিস্মিত চোখের ওপর নিজের স্ত্রীর দৃষ্টি স্থাপন করে শান্ত স্বরে বলল, সেন্ট মার্টিনের। তৃষা বিস্ময় কাটিয়ে কিছু বলার সুযোগ পাওয়ার আগেই ছোট্ট টুইঙ্কেল ঝড়ের বেগে পেছন থেকে ওকে জাপটে ধরল। উত্তেজনায় টইটুম্বুর গলায় বলল, সারপ্রাইজ মানি। তৃষার বিস্ময় এবার বাঁধ ভাঙল। ও আলতো করে টুইঙ্কেলকে নিজের সামনে ঘুরিয়ে এনে ওর আদুরে তুলতুলে গাল দুটো টিপে ধরে কৌতূহলী চোখে আর্যর দিকে তাকালো। আর্য হাত ঘড়িটা পড়তে পড়তে চোখের ইশারায় টুইঙ্কেলকে কিছু একটা ইঙ্গিত করলো। টুইঙ্কেল অমনি তৃষার গলা জড়িয়ে ধরে আহ্লাদি স্বরে বলল, জানো বানি, আমরা অনেক আগে থেকে এটা প্ল্যান করে রেখেছিলাম। তুমি একদিন বলেছিলে না তোমার সেন্ট মার্টিন খুব পছন্দ, তাই আমি যখন মামাদের বাসায় গিয়েছিলাম না, আমি না পাপাকে বলে দিয়েছিলাম। পাপা তখন বলল বানিকে একদম বলা যাবে না, আমরা ওকে সারপ্রাইজ দেব। তাই পাপা আমাকে না জানিয়ে সব টিকিট কেটে ফেলেছে, বুঝেছো এবার? তৃষা বিমগ্ধ হয়ে তাকিয়ে রইল বাবা মেয়ের এই মিষ্টি ষড়যন্ত্রের দিকে। পুষকে পুতুল তুল্য মেয়েটা যে এত বড় একটা গোপন কথা পেটে চেপে রেখেছিল তা ভেবে ও অবাক না হয়ে পারল না। আর্য তৃষার এই কিংকর্তব্য বিমূঢ় অবস্থা দেখে তৃষার কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলল, ছোট্ট গুপ্তচরটা কিন্তু বেশ কাজের, তাই না মিসেস এহসান? তৃষা হাসবে নাকি রাগ করবে বুঝে উঠতে পারল না। এক শিলতে শান্তির হাসি খেলে গেল ওষ্ঠাধর প্রান্তে। অদ্ভুতভাবে কোনো তিক্ততা বা অভিযোগ ছাড়াই আদ্রিয়ানের পরিবার মেহসানাকে বরণ করে নিয়েছে। বিশেষ করে হামিদা বেগম মেহসানাকে দেখা মাত্রই বুকে টেনে নিয়েছিলেন। আদ্রিয়ান সবটা বলেছে ওনাদের। আদ্রিয়ানের কক্ষের বৃহৎ সোফায় মেহসানার পাশে বসে হামিদা বেগম ওর হাত দুটো স্নেহে নিজের হাতের মুঠোয় পুরে নিলেন। মেহসানার মৃণাল মুখের দিকে তাকিয়ে ব্যথিত কণ্ঠে বললেন, মারে, এত বড় একটা সুখের খবর আমাদের কাছে গোপন রাখলি কেন? তোর মা চলে গেল আর আমরা শেষবার ওনার মুখটা পর্যন্ত দেখতে পারলাম না। এই দুঃখ আমার আজীবন থেকে যাবে। মেহসানা মাথা নিচু করে রইল। চক্ষু কার্নিশে অশ্রুকণা চিকচিক করছে, যে কোনো মুহূর্তেই টুপটাপ ঝরে পড়বে তা। হামিদা বেগম আঁচল দিয়ে মেহসানার চোখ মুছিয়ে দিয়ে বললেন, সব সয়ে নিতে হয় মা, যা হারিয়েছিস তা আর ফিরবে না, কিন্তু এখন থেকে আমরাই তোর সব। আদ্রিয়ান যেমন আমার ছেলে, তুইও আজ থেকে আমার সেই আদরের মেয়ে। কোনো কিছু নিয়ে মন খারাপ করবি না। হামিদা বেগম মৃদু হেসে মেহসানার মাথায় হাত বুলিয়ে দিয়ে উঠে দাঁড়ালেন। বললেন, এখন অনেক ক্লান্ত, তুই যা একটু রেস্ট নে, আমি তোর জন্য খাবার পাঠাতে বলছি। হামিদা বেগম ঘর থেকে বেরিয়ে যেতেই আদ্রিয়ান ধীর পায়ে ঘরে প্রবেশ করল। ও দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে মেহসানার শান্ত বিম্বটির দিকে এক পলক তাকিয়েছিল। এরপর এগিয়ে এসে ওর মুখোমুখি দাঁড়িয়ে পকেটে হাত গুজে বলল, বলেছিলাম না আমার আম্মু তোমাকে ঠিক পছন্দ করে নেবেন। এখন তো দেখছি আমার গুরুত্ব কমে তোমার পাল্লাই ভারী হয়ে যাচ্ছে। মেহসানা ম্লান হেসে আদ্রিয়ানের চোখের দিকে চাইল। এই বাড়িটা আজ থেকে তোমার নিরাপদ আশ্রয় মিস থুড়ি মিসেস। এখানে শুধু অধিকার নয়, এক আকাশ ভালোবাসা পাবে। শুধু নিজেকে আর একা ভেবো না। সময়টা অপরাহ্নের পূর্ব লগ্ন। রৌদ্রের তপ্ততা না থাকলেও বাতাসে ভ্যাপসা গরম বিদ্যমান। নীলাম্বরী সমুদ্র আর দিগন্তের নীলিমা এখানে এসে যেন একাকার হয়ে মিশে গেছে। স্ফটিক স্বচ্ছ নীল জলরাশির বক্ষদেশে স্বর্ণরঙ্গা রৌদ্র রশ্মি অপার্থিব দ্রুতির সৃষ্টি করেছে। প্রায় ঘণ্টাখানেক হলো এখানে এসে পৌঁছেছে তৃষারা।
রৌদ্রুর কিঞ্চিত স্তিমিত হয়ে আসায় সৈকত জনাকীর্ণ হতে শুরু করেছে। সেন্ট মার্টিনের স্বচ্ছ ফিরোজা জলরাশি সৈকতের প্রবাল পাথর আশ্রে পড়ছে। আর্য সৈকতের বালুকা ভূমিতে দাঁড়িয়ে সমুদ্রের অনন্ত বিস্তার অবলোকন করছিল। ওর পরনে সাদা লিনেন টি শার্টের সাথে নীল রঙের ট্রাউজার। আকস্মিক পেছন থেকে ভেসে এলো টুইঙ্কেলের মিষ্টি কণ্ঠস্বর। পাপা লুকে দাস পানিয়ার আমাকে কেমন লাগছে দেখো তো। আর্য ধীরলয়ে পেছন ফিরতেই ওর চোখের মনি স্থির হলো। কোলাহল ছাপিয়ে মুগ্ধ দৃষ্টি নিবদ্ধ হলো এক বিমোহিত সৌন্দর্যের অধিকারিণী রমণী আর তার পার্শ্ববর্তী ছোট্ট রাজকুমারীটির পানে। দুজনের পরনেই এক রঙের শাড়ি, হালকা নীল রঙা, একই রকম করে বাঁধা চুল, একইভাবে বেনুনির ভাঁজে গাঁথা কাঠগোলাপ। দুজনের ডাগর চক্ষুতেই স্পষ্ট চিকন আইলাইনারের চিকন আঁচড়। সম্মোহিত দৃষ্টি মেলে চেয়ে থাকলো আর্য। তৃষা বক্র হাসির রেখা ফুটিয়ে এগিয়ে এসে দুষ্টমির ছলে আর্যর সম্মুখে তুড়ি বাজিয়ে বলল, এই যে মিস্টার। এতক্ষণে ধ্যান ভাঙল আর্যর। ও একবার নিজের চোখের পলক ঝাপটাল। চোখের কোটরে তখন রাজ্যের বিস্ময় আর মুগ্ধতা মিলেমিশে একাকার। ও এক পা এগিয়ে এসে তৃষার কোমর জড়িয়ে ধরল। আর্যর গভীর চাহনি তৃষার অস্বস্তি বাড়িয়ে দিল। তৃষা এবার আর সরার চেষ্টা করল না। আর্য নিচু স্বরে তৃষার কানের কাছে ফিসফিস করে বলল, I'm speechless, my queen. You're looking like a dream in this outfit. তৃষার লজ্জায় আর্য শার্টের কলারটা একটু টেনে ঠিক করে দিতে দিতেই বলল, আর আপনার মেয়েকে? আমার প্রিন্সেস তো সবসময় বিউটিফুল, বাট কুইন ইজ সামথিং এলস। ইউ নো মাই কুইন, তোমাকে এই রূপে দেখে আমার হার্টবিট অলরেডি আউট অফ কন্ট্রোল। ডু ইউ ওয়ান্ট টু বি দ্য রিজন অফ মাই হার্ট ফেলিওর? তৃষা আর্যর বুকে আলতো চাপ দিয়ে শাসনের স্বরে বলল। আবার সে উল্টাপাল্টা কথা? জাস্ট শাট আপ। আর্য প্রসারিত হাসল। তৃষার কোমরে ওর হাতের বাঁধনটা আর একটু নিবিড় করে গভীর চোখে তাকিয়ে বলল, গুড বয় হওয়ার ট্রাই তো অনেক করলাম মিসেস এসান, বাট নিজের সুন্দরী বউকে এত সাজুগুজু অবস্থায় দেখলে তো ভালো মানুষের মাথায় ঠিক থাকার কথা না। ইউ আর লুকিং অ্যাবসলিউটলি স্টানিং। তৃষা লজ্জিত হাসিতে আর্য শার্টের বোতাম নিয়ে নড়াচড়া করতে করতেই বলল, হয়েছে, অনেক প্রশংসা করেছেন। এবার একটু ট্রিঙ্কেলের দিকে তাকান তো। ও তো অলরেডি সমুদ্রের সাথে মিতালি শুরু করে দিয়েছে। ওরা দুজনেই দেখল ডাগর চোখের সেই ছোট্ট রাজকন্যাটি হাত দুয়েক দূরে প্রবাল পাথরের ওপর দিয়ে আপন মনে হেঁটে বেড়াচ্ছে। ওর ছোট্ট দুই হাতে ধরা দুটো কাঁচি ঝিনুক। হঠাৎ টুইঙ্কেল পিছু ফিরে আর্য আর তৃষার দিকে তাকিয়ে হাতছানি দিয়ে ডাকল, পাপা মানে কাম লুক দেখো, হোয়াইট ওয়েদার ইজ সো ক্লিয়ার, আমি ফিশ দেখতে পাচ্ছি। তৃষা আর্যর বাঁধন থেকে আলতো করে নিজেকে ছাড়িয়ে নিয়ে শাড়িটা খানিক উঁচিয়ে টুইঙ্কেলের দিকে দৌড় দিল। হালকা নীল শাড়িটা বাতাসের ঝাপটায় সমুদ্রের ঢেউয়ের সাথে পাল্লা দিয়ে উঠছে। তৃষা চিৎকার করে বলল, মাম্মা ওয়েট, ওখানে পাথর পিচ্ছি, তুমি দৌড়াবে না? টুইঙ্কেল হাসতে হাসতে আবারও একটু দূরে সরে গিয়ে বলল, নো বানি, ইউ আর সো স্লো। পাপা কাম অন, বানিকে হেল্প করো আমাকে ধরতে। আর্য পকেটে হাত গুজে সমুদ্রের সেই সিক্ত বালুকাভূমির ওপর দিয়ে ধীর কদমে হাঁটছে। ওর দৃষ্টির পুরোটা জুড়েই তৃষা আর টুইঙ্কেল। তৃষা যখন টুইঙ্কেলকে প্রায় ধরে ফেলেছে তখনই টুইঙ্কেল এক চিলতে দুষ্টু হাসি দিয়ে আবারও দৌড় লাগালো। তৃষার শাড়ির আঁচলটা লুটিয়ে পড়েছে প্রবাল পাথরের গায়ে। সে সেটা এক হাতে টেনে ধরে অন্য হাতে টুইঙ্কেলকে ধরার আপ্রাণ চেষ্টা করছে। আর্য পাশ থেকে হেসে বলল, দ্যাটস মাই গার্ল, রান প্রিন্সেস। বানি কিন্তু আজ ঝাঁপিয়ে যাচ্ছে। তৃষা এক মুহূর্ত থেমে আর্যর দিকে তাকিয়ে কৃত্রিম রাগে চেঁচিয়ে বলল, আপনি ওখানে দাঁড়িয়ে হাসছেন কেন? কাম এন্ড হেল্প মি টু ক্যাচ হার। তুমি ধরো আমার লিটল ডলকে। আপনি আসবেন? নাও। বুঝতে পেরেছি, অ্যাকচুয়ালি আপনি দৌড়াতে পারেন না। এবার আঁতে ঘা লাগলো আর্যর। সে দৌড়াতে পারে না মানে? উল্টে উল্টে বোকা না। আমি কোনো উল্টাপাল্টা বকছি না, পারেন তো ধরে দেখান। বলেই দৌড় লাগালো তৃষা। তবে এবার আর থেমে থাকলো না আর্য। ও এবার ক্ষিপ্র গতিতে এগিয়ে এলো। এক ঝটকায় আর্য তৃষার হাতটা খপ করে ধরে পাশ থেকে টুইঙ্কেলকে পাজাকোলা করে কোলে তুলে নিল। টুইঙ্কেল খুশিতে আত্মহারা হয়ে আর্যর গলা জড়িয়ে ধরে গালে চুমু খেল। আর্য অন্য হাত দিয়ে তৃষার কোমর জড়িয়ে ধরল। সেন্ট মার্টিনের সেই নীল জলরাশির তীরে আস্তগামী সূর্যের রক্তিম আভায় তিনটি প্রাণের এই খুনসুটিপূর্ণ সুখের অবতারণা করছে।
আর্য তৃষার কপালে নিজের কপাল ঠেকিয়ে মৃদু স্বরে বলল, Look at this, Mrs. Hassan. This is my whole world. You, me, and our little world. I promise. এই নীল সমুদ্রের মতোই আমাদের ভালোবাসাটা সবসময় এমন গভীর আর স্বচ্ছ থাকবে। তৃষা আর্যর কাঁধে মাথা রেখে পরম তৃপ্তিতে চোখ বুঝল। ওর মনে হলো জীবনের সমস্ত পাওয়া না পাওয়ার হিসেব যেন এই নীল নির্জনতায় এসে ভিড়েছে। হঠাৎ গুনগুনিয়ে গান ধরল তৃষা। সুখের এই সাগরের ঢেউয়ে ঢেউয়ে দুজনে একসাথে ভেসে যায়। সঙ্গে সঙ্গে আর্যর প্রতিউত্তর ভেসে এলো। ভেসে ভেসে ভালোবেসে সারাটা জীবন বাঁচতে চাই, তোমায় ছেড়ে বহু দূরে যাব কোথায়, এক জীবনে এত প্রেম পাবো কোথায়, তোমায় ছেড়ে বহু দূরে যাব কোথায়, এক জীবনে এত প্রেম পাবো কোথায়। নিশুতি রাত, নিস্তব্ধতা গ্রাস করেছে চরাচর। নির্জনতা ভাঙছে প্রবালে আশ্রে পড়া সামুদ্রিক গর্জনে। ঘড়ির কাঁটায় তখন রাত 11টা বেজে 57 মিনিট। সেন্ট মার্টিনের বিলাসবহুল ব্লু মেরিন রিসোর্ট এর কক্ষটিতে মায়াবী আবছায়া অন্ধকার। দরজার এপাশে একজোড়া সতেজ কাঠগোলাপের তোড়া হাতে অবস্থান করছে শাড়ি পরিহিত তৃষা আর টুইঙ্কেল। আর্যকে এক প্রকার মিথ্যে অজুহাতে সুকৌশলে এত রাতে রুমের বাইরে পাঠিয়েছে তৃষা। তবে উদ্দেশ্যটা খুব মিষ্টি। আজ 22শে অক্টোবর, মাত্র 3 মিনিটের ব্যবধানে 31-এর কোটায় পা রাখবে আর্য। আকস্মিক দরজার হাতল নড়ে ওঠার মৃদু শব্দ হলো। বিস্মিত আর্য কক্ষে প্রবেশ মাত্র ওর দৃষ্টিগোচর হলো সমগ্র রুম ঘুটঘুটে অন্ধকারে নিমজ্জিত। ও কিছু বলতে যাবে তার আগেই ঘড়ির কাঁটা ছুঁয়ে গেল রাত 12টার ঘর। মুহূর্তের স্নিগ্ধ আলোকসজ্জায় উদ্ভাসিত হয়ে উঠল পুরো ঘর। আর্য কিছু বুঝে ওঠার আগেই এতক্ষণ নিস্পৃহ ও শান্ত থাকা টুইঙ্কেল এক লাফে গিয়ে আর্যর পা জড়িয়ে ধরে এক চিলতে হেসে চিৎকার করে উঠল। হ্যাপি বার্থডে বাবা। আর্য হকচকিত নয়নে তাকালো। ঠিক ওর সম্মুখেই শাড়ির আঁচল উড়িয়ে ওর বিমোহিত চোখের ওপর নিজের গভীর ও অনুরাগী দৃষ্টি স্থাপন করে ঠোঁটের কোণে এক চিলতে ভালোবাসার হাসি ফুটিয়ে মৃদু স্বরে তৃষা বলল, হ্যাপি বার্থডে মাই ক্যাপ্টেন। বিস্ময়ের রেশটুকু আর্যর চোখের কোটরে তখনও স্পষ্ট। ও পলকহীন দৃষ্টিতে চেয়ে রইল তৃষার পানে। চাঁদের মিলান আলো আর ঘরের মৃদু লণ্ঠনের আভায় নীলাম্বরী তৃষাকে কোনো অপার্থিব মায়ার মতো লাগছে। আর্য এক পা এগিয়ে এসে টুইঙ্কেলকে কোল ঘেঁষে তুলে নিল। মেয়ের কপালে পরম মমতায় একটা চুমু খেয়ে তৃষার দিকে তাকিয়ে গভীর মাদকাময় কণ্ঠে বলল, So, this was the secret mission, Mrs. Hasan. আর আমি ভাবছিলাম এত রাতে হুট করে আমার জন্য ব্ল্যাক কফি আনার ডিমান্ডকে আনা তুললে। ইউ বোথ আর গ্রেট কম্পিটিটরস, আই মাস্ট সে। তৃষা আলতো হেসে টেবিলের ওপর বিদ্যমান চকলেট কেকটার দিকে ইঙ্গিত করল। কেকের ওপর জলজল করছে দুটি মোমবাতি। শিখাগুলো উন্মাদ পবনের তোড়ে কিঞ্চিত কম্পিত। তৃষা আর্যর হাত ধরে টেবিলের কাছে টেনে নিয়ে এসে বলল, অনেক বেশি কথা বলেন আপনি। নাও স্টপ টকিং এন্ড কাট দ্য কেক। টাইম কিন্তু পার হয়ে যাচ্ছে। টুইঙ্কেল আর্যর কোল থেকে নেমে খুশিতে তালি বাজিয়ে উঠল। ইয়েস পাপা, কুইক কুইক, আই ওয়ান্ট টু টেস্ট দ্য চকলেট। আর্য তৃষা আর টুইঙ্কেলকে নিজের দুই বাহুর বন্ধনে জড়িয়ে ধরে একসাথে কেকের ওপর ছুরি চালালো। মোমবাতির আলোয় 3টি মুখের প্রতিছবি এক টুকরো নিখাদ সুখের জলছবি হয়ে ধরা দিচ্ছে। আর্য কেকের প্রথম অংশটুকু কেটে টুইঙ্কেলের মুখে তুলে দিল। তারপর আলতো করে এক টুকরো কেক তৃষার ওষ্ঠপুটে ছুঁয়ে দিতেই তৃষা দুষ্টমির ছলে আর্যর আঙ্গুলে আলতো কামড় বসিয়ে দিল। আর্য মুচকি হেসে তৃষার কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে কি যেন বলল। সঙ্গে সঙ্গে লজ্জায় নুইয়ে পড়া তৃষা আর্যর বুকে আলতো ধাক্কা দিয়ে বলল, বাচ্চার সামনে অন্তত একটু ভদ্র হন ক্যাপ্টেন। বলেই টুইঙ্কেলের দিকে সম্মিলিত দৃষ্টি নিক্ষেপ করলো দুজনে। তবে সারাদিনের সফরের ক্লান্তি আর সমুদ্রের নোনা হাওয়ার তোড়ে ছোট্ট রাজকুমারীর চোখের পাতা ততক্ষণে ভারী হয়ে এসেছে। বাচ্চাটা সোফার এক কোণে মাথা রেখেই অঘরে তলিয়ে গেছে ঘুমের দেশে। ওর নিষ্পাপ মুখখানিতে তখনও লেগে আছে কেকের সামান্য চকলেট ক্রাস্ট। তৃষা মৃদু হেসে এগিয়ে গেল।
ও টুইঙ্কেলকে আলতো করে কোলে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দিয়ে বিছানার পাশ থেকে ঘুরে দাঁড়াতেই ওর দৃষ্টিগোচর হলো আর্য এতক্ষণ ধরে একমনে ওর প্রতিটি নড়াচড়া অবলক্ষণ করছিল। ওর স্থির তৃষ্ণার্ত দৃষ্টি তৃষার বুকের ভেতর এক অদ্ভুত কম্পনের সৃষ্টি করল। আর্য ধীর কদমে তৃষার একদম মুখোমুখি এসে দাঁড়ালো। লোনা বাতাসের শীতলতাকে তুচ্ছ করে আর্যর শরীরে চেনা মদির ঘ্রাণ তৃষাকে আবারও আচ্ছন্ন করে তুলতে ব্যস্ত। তৃষা আনমনে ধীর পায়ে এক কদম পিছিয়ে নিজেকে ছাড়িয়ে নেওয়ার একটা দুর্বল চেষ্টা করতেই আর্য ক্ষিপ্র হস্তে তবে পরম যত্নে তৃষার কোমর জড়িয়ে নিজের দৃঢ় বাহুবন্ধনে আবদ্ধ করল। কোথায় যাচ্ছেন ম্যাডাম? আচমকা এই বাঁধনে তৃষার শ্বাস আটকে যাওয়ার উপক্রম। ও চোখের পলক দ্রুত ফেলে কিছুটা আমতা আমতা করে তোতলানো কণ্ঠে বলল, কোথায় আবার যাব? আমি ঘুমোতে যাচ্ছি, এবার ছাড়ুন। আর্য ঠোঁটের কোণে তখন এক চিলতে চতুর মাদকাময় হাসি। ও তৃষাকে আরও এক চুল কাছাকাছি টেনে নিল, এতই কাছে যে ওর তপ্ত নিঃশ্বাস তখন তৃষার গালে আশ্রে পড়ছে। আর্য গভীর চোখে তৃষার চোখের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, ঘুমোতে যাচ্ছেন মানে? ঘুমোতে যাচ্ছি মানে ঘুমোতে যাচ্ছি। বিস্তর ঘুম আসছে আমার। আর্য ওষ্ঠাধর প্রান্তে বক্র হাসির রেখা ফুটিয়ে বলল, এত নার্ভাস কেন ম্যাম? বাবা, আপনাকে মানে আপনার মতলব সুবিধা লাগছে না। হুম, আমি কি কিছু করেছি? তৃষা আর্যর বুকের ওপর দুহাত রেখে নিজেকে সামান্য দূরত্বে সরিয়ে নেওয়ার চেষ্টা করতে করতে বলল, করেননি, তবে করার ধান্দায় আছেন। এই যে এভাবে মাঝরাতে একটা মেয়েকে আটকে রেখেছেন, একে কি বলে শুনি? ক্যাপ্টেন এহসানে কি আইনের প্রতি কোনো শ্রদ্ধা নেই? আর্য তৃষার কোমরে জড়িয়ে থাকা বাহুডোর আরেকটু শক্ত করে ওর মুখের আরও কাছাকাছি ঝুঁকে এলো। কানের লতিতে নিজের ওষ্ঠাধর ছুঁয়ে একদম ফিসফিসে গলায় বলল, নিজের বিবাহিত স্ত্রীকে নিজের জন্মদিনে ভালোবাসার জালে আটকে রাখাটা কোনো অপরাধের আওতায় পড়ে না মিসেস এহসান। আর তাছাড়া এখানে কিসের জন্য এসছে সেটাকে ভুলে গেলেন ম্যাডাম? আজ রাতে তো আপনার কোনো রেস্তান নেই। আর্যর তপ্ত নিঃশ্বাসের ছোঁয়া তৃষার ঘাড়ে এক তীব্র শিহরণ জাগিয়ে তুলল। তৃষা বিস্ফোরিত নয়নে তাকালো আর্যর দিকে। ওর দুই গালে তখন লজ্জার গাঢ় লালিমার আস্তরণ পড়েছে। ওর চোখ দুটো জোরালোভাবে বুজে ফেলে কোনো মতেই বলল, আপনি আপনি কিন্তু খুব দুষ্ট হয়ে যাচ্ছেন ক্যাপ্টেন, ছাড়ুন না। টুইঙ্কেল জেগে যাবে তো। ও গভীর ঘুমে আছে, সকালের আগে আর ঘুম থেকে উঠবে না। আর আজ আমাদের মাঝে কাউকে আসতে দিচ্ছে না ম্যাডাম। আজকে রাতটা শুধু তোমার আর আমার। আর্যর কণ্ঠের সেই আদিম ব্যাকুলতা আর তীব্র অনুরাগ তৃষার সমস্ত প্রতিরোধকে এক মুহূর্তে বালির বাঁশের মতো গুড়িয়ে দিল। আর্য ওর এক হাত দিয়ে তৃষার চিবুকটা আলতো করে উঁচিয়ে ধরল। লণ্ঠনের ম্লান আলোয় নীলাম্বরী শাড়িতে তৃষাকে অপসরার ন্যায় অপার্থিব লাগছে। তৃষার তৃষ্ণাত্ম চোখজোড়া তৃষার কাঁপতে থাকা ওষ্ঠপুটে এসে থমকে দাঁড়ালো। রুমের খোলা জানালা দিয়ে সেন্ট মার্টিনের নোনা বাতাস শাঁসা করে ভেতরে ঢুকে তৃষার শাড়ির আঁচলটাকে অবাধ্য করে তুলছে। বাইরে প্রবালে আশ্রে পড়া সমুদ্রের গর্জন যেন ওদের হৃদস্পন্দনে দ্রুত তালের সাথে একাত্ম হয়ে আছে। আর্য আর এক মুহূর্ত সময় নষ্ট করল না। পরম আবেশে ও নিজের ঠোঁট দুটো ডুবিয়ে দিল তৃষার কম্পিত ওষ্ঠাধরে। তৃষা আলতো করে আর্যর সাদের শার্টটা খামচে ধরল। এক অদ্ভুত মাদকতাময় ভালো লাগায় ওর সারা শরীর অবশ হয়ে আসছে ওর। আর্য ঠোঁটের ছোঁয়ায় যেন হাজারো ওয়াটের বিদ্যুৎ খেলা করে গেল ওর শিরায় শিরায়। আর্য পরম যত্নে গভীর অনুরাগে তৃষাকে নিজের বাহুবন্ধনে মিশিয়ে নিতে নিতে ওর অধরে সুধা পান করতে লাগল। দীর্ঘক্ষণ পর যখন আর্য তৃষার ওষ্ঠাধর মুক্ত করল তখন তৃষার শ্বাস প্রশ্বাস দ্রুত চলছে, বুকটা হাঁপড়ের মতো ওঠানামা করছে। আর্য ওর কপালে নিজের কপাল ঠেকিয়ে কিছুক্ষণ শান্ত হয়ে রইল, যেন এই গভীর ভালোবাসার মুহূর্তটাকে নিজের আত্মার মাঝে আজীবনের জন্য বন্দি করে নিচ্ছে। তারপর আলতো করে তৃষাকে পাজাকোলা করে তুলে নিল নিজের শক্ত বাহুতে। তৃষা চমকে উঠে আর্যর গলা জড়িয়ে ধরে মৃদু স্বরে বলল, কি করছেন? আর্য কোনো উত্তর দিল না। ঠোঁটের কোণে সেই চতুর মাদকতাময় হাসিটা ধরে রেখেই আর্য তৃষাকে নিয়ে বিছানার দিকে পা বাড়ালো। বিছানায় তৃষাকে আলতো করে শুইয়ে দিয়ে ও নিজেও ওর ওপর ঝুঁকে এলো। চাঁদের আলো তখন জানালার পর্দা গলে ওদের ওপর এসে পড়েছে। আর সেই মায়াবী আলো আধারিতে আর্য আর তৃষা হারিয়ে গেল এক নিবিড় অনুরাগময় ভালোবাসার অতল সাগরে,
যেখানে শুধু সমুদ্রের গর্জন আর ওদের দ্রুত হওয়া হৃদস্পন্দনই রইল একমাত্র সাক্ষী। মাঝরাতে কফি খাওয়ার ভূত চেপেছে। পেছন থেকে ভেসে আসা পৌরস কণ্ঠে হকচকিয়ে তাকালো মেহসানা। আকস্মিক ভয়ে ওর হাত পা রীতিমতো কাঁপতে শুরু করেছে। বুকের ভেতর হৃৎপিণ্ডটা কামানের নেহাইয়ের মতো পিটাচ্ছে। মায়ের মৃত্যুর পর থেকেই এই অদ্ভুত ব্যাধি ওকে গ্রাস করেছে। রাত বাড়লেই একাকিত্ব আর স্মৃতির মিছিল এসে চোখের ঘুম কেড়ে নেয়। আজও তার ব্যতিক্রম হয়নি। মাঝরাত অবধি বিছানায় ছটফট করার পর যখন মাথার ভেতরে যন্ত্রণাটা অসহ্য ঠেকছিল, তখনই একটু উপশমের আশায় পা টিপে টিপে রান্নাঘরে এসেছিল ও। আদ্রিয়ান পাশেই গভীর ঘুমে আচ্ছন্ন ছিল, তাই ওকে আর জাগানোর প্রয়োজন বোধ করেনি মেহসানা। কিন্তু হুট করে যে আদ্রিয়ান এভাবে ওর পেছনে এসে দাঁড়াবে তাও ভাবতেও পারেনি। মেহসানা নিজেকে সামলে নিয়ে আড়ষ্ট গলায় বলল, অ্যাকচুয়ালি মাথা যন্ত্রণা করছিল, তাই আর কি। আদ্রিয়ান কোনো কথা না বলে আরও 2 কদম এগিয়ে এলো। মেহসানার কাঁপতে থাকা হাত থেকে কফির জার আর চামচটা আলতো করে নিজের দখলে নিল। ওর শান্ত চোখ জোড়া মেহসানার বিবর্ণ মুখের ওপর নিবদ্ধ। আদ্রিয়ান কফির মগে গরম জল ঢালতে ঢালতে নিচু স্বরে বলল, আমাকে ডাকা উচিত ছিল না তোমার? মেহসানা উত্তর দিল না। নিস্পৃহ চোখে আদ্রিয়ানের কফি বানানোর নিখুঁত ভঙ্গি লক্ষ্য করতে লাগলো। কফি তৈরি শেষ করে আদ্রিয়ান মগটা মেহসানার ঠোঁটের সামনে ধরল। ধোয়া ওয়াটা কফির সুবাস এক নিমিষে পুরো রান্নাঘরের গুমট ভাবটা কাটিয়ে দিল। আদ্রিয়ান গভীর চোখে তাকিয়ে আলতো আদেশে বলল, সাবধানে, গরম আছে। মেহসানা মগে ওষ্ঠাধর শোয়াতেই কফির উষ্ণতা ওর ভেতরটা জুড়িয়ে দিল। আদ্রিয়ান নিজের বুড়ো আঙ্গুল দিয়ে মেহসানার কপালে জমে থাকা সূক্ষ্ম ঘামের বিন্দুগুলো মুছে দিয়ে বলল, ল্যাম্পোস্ট হতে পারি, বাট হাজব্যান্ড হিসেবে খুব বেশি খারাপ হবো না নিশ্চয়ই। সো ডোন্ট সাফার অ্যালোন, আই এম অলওয়েজ হিয়ার। আদ্রিয়ানের যত্নশীল রূপ আর ভরসা জোগানো কণ্ঠস্বর মেহসানার বুকের ভেতরে অবদ্ধ যন্ত্রণাটাকে মুহূর্তেই শান্ত করে দিল। কিছু মুহূর্ত স্থির থেকে একটা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে জানালার বাইরে দৃষ্টি নিবদ্ধ করল ও। স্নিগ্ধ রৌদ্র মুখশ্রীতে খেলা করতেই তন্দ্রাচ্ছন্নতা টুটল তৃষার। প্রতিদিনের ন্যায় আজও আর্যর নগ্ন বক্ষদেশে বরাবর নিজের অবস্থান টের পেল ও। ঘুম ঘুম চোখে আর্যর মুখশ্রীতে দৃষ্টি বুলিয়েই আলতো করে আর্যর বুক থেকে মাথা তুলতে চাইল, কিন্তু ওঠার আগেই আর্যর শক্ত বাহুজোর ওকে আরও নিবিড়ভাবে নিজের সাথে জড়িয়ে নিল। আর্য চোখ না খুলেই মুচকি হাসল। ওর গভীর ঘুম জড়ানো কণ্ঠস্বর তৃষার কানের কাছে প্রতিধ্বনিত হলো। এত সকালে ম্যাডামের কোথায় জ্বর তারা শুনি? তৃষা লজ্জায় আর্যর বুকে মুখ লুকিয়ে মৃদু স্বরে বলল, সকাল হয়ে গেছে, শাওয়ার নিতে হবে। আর্য এবার চোখ মেলে তাকালো। ওর সেই চেনা মাদকতাময় দৃষ্টি তৃষার হৃদস্পন্দন বাড়িয়ে দিচ্ছে। তৃষার কপালে আর ঠোঁটে ভালোবাসার গভীর পরশ এঁকে দিয়ে আজ আর খুব বেশি বাক্যবায় না করে আলতো করে ওকে নিজের পাজা কোলা করে কোলে তুলে নিল। তৃষা চমকে উঠে ওর গলা জড়িয়ে ধরল। আর্য কোনো কথা না বলে ঠোঁটে চতুর হাসি রেখা ফুটিয়ে তৃষাকে নিয়ে ধীর কদমে ওয়াশরুমের দিকে পা বাড়ালো। সৈকতের এক শান্ত শ্রান্তে একাকী দাঁড়িয়ে আছে তৃষা। সমুদ্রের অবাধ্য উর্মিমালা ওর পায়ের কাছে এসে ফেনা তুলছে। সারাদিনের ঘোরাঘুরির ক্লান্তি আর ভ্যাবসা গরমে তৃষার কণ্ঠনালী কিছুটা শুকিয়ে আসায় আর্য আর টুইঙ্কেল গিয়েছে ওর জন্য ডাব আনতে। তৃষা একমনে সমুদ্রের রূপ দেখছিল। ঠিক তখনই ওর পাশে ঘেঁষে একজোড়া হাই হিলের খটখট শব্দ কর্ণগোচর হলো। এই বালির মধ্যে কার হিল জুতো পরে হাঁটার শখ জাগলো ভেবে তৃষা কিছুটা বিরক্ত হয়ে পাশ ফিরতেই ওর চোখজোড়া শুরু হয়ে এলো। তৃষার মুখের সমস্ত স্নিগ্ধতা মুহূর্তেই উবে গিয়ে সেখানে স্থান নিল তীব্র অসন্তোষ। ওর ঠিক সম্মুখেই সানগ্লাস কপালে তুলে দাঁড়িয়ে আছে মাহিরিন। ওর ঠোঁটের সেই পরিচিত অহংকারী আর বিদ্রুপনাত্মক হাসি। তৃষাকে ওভাবে একা দাঁড়িয়ে থাকতে দেখে মাহিরিন এক পা এগিয়ে এসে বাঁকা স্বরে বলল, ও হোয়াট এ সারপ্রাইজ তৃষানা, তা এখানেও একা একা দাঁড়িয়ে সমুদ্রের নোনা জল মাপছো বুঝি? তোমার সেই সো কল্ড ক্যাপ্টেন হাজবেন্ড তোমাকে এই নির্জন সৈকতে একলা ফেলে অন্য কোথাও হাওয়া খেতে গিয়েছে বুঝি? মাহিরিনের এই চিরাচরিত সস্তা খোঁচা এবার তৃষার বুকে চিরের মতো বিঁধল না। দিন বদলেছে। তৃষার ভেতরের সেই ভয়ার্ত মেয়েটাও এখন আর্যর ভালোবাসার জোরে অনেক বেশি আত্মবিশ্বাসী। তৃষা মাহিরিনের চোখের দিকে সরাসরি দৃষ্টি নিবদ্ধ করে অত্যন্ত শান্ত কিন্তু মক্ষম জবাব দিয়ে বলল,
গেট আ লাইফ মাহিরিন। নিজের মেন্টালিটিটা এবার একটু আপডেট করুন। কার বর কাকে কতটা প্রেফার করছে সেটা জাজ করার জন্য নিজের একটা হ্যাপি ফ্যামিলি থাকা দরকার। আমার হাজবেন্ড আমার ছোট ছোট নিডস গুলো খেয়াল রাখে। এই যেমন এখন আমার জন্য ডাব আনতে গিয়েছে। অন্যের পরে খোঁজ না নিয়ে নিজের এই ফ্রাস্ট্রেটেড লাইফ আর লোনলিনেসটা বরং সমুদ্রের জলে ভাসিয়ে দিন, কাজে দেবে এতে। তৃষার মুখ থেকে এমন সপাটে এবং যৌক্তিক উত্তর আশা করেনি মাহিরিন। ওর আগে পুরো থমকে গেল, মুখাবয়ব মুহূর্তেই লোহিত হয়ে উঠল। মাহিরিন দাঁতে দাঁত চেপে কিছু একটা বলতে যাবে, ঠিক তখনই পেছন থেকে ভেসে এলো এক গম্ভীর এবং সুপরিচিত কণ্ঠস্বর। এনি প্রবলেম মিসেস এহসান? পুনর্বার মাহিরিনের মুখোমুখি হতেই মেজাজ সপ্তমে চড়ল আর্যর। তবে টুইঙ্কেলের নিষ্পাপ মুখশ্রীতে একবার তাকিয়ে ও তৃষার পাশে এসে দাঁড়ালো। অনাকাঙ্ক্ষিত আবর্জনার ন্যায় এক ঝলক তাকাতে গিয়েও তাকালো না মাহিরিনের দিকে। আর্য তৃষার দিকে তাকিয়ে অত্যন্ত যত্নশীল কণ্ঠে বলল, এই নাও তোমার ডাব। রোদে মুখটা একদম শুকিয়ে গেছে। মাহিরিন আর্যর এই অবহেলা সহ্য করতে না পেরে তীব্র আক্রোশে ফুঁসে উঠল। ও দাঁতে দাঁত চেপে তৃষাকে লক্ষ্য করে কিছু একটা বলতে যাবে, ঠিক তখনই আর্যর হাত ধরে থাকা ছোট্ট টুইঙ্কেল নিজের ডাগর নীলাভ চোখ দুটো তুলে বড় বড় করে মাহিরিনের দিকে তাকালো। ওর পুতুল তুল্য কপালে কয়েকটা সূক্ষ্ম কুঞ্চন রেখা ভাসিয়ে ছোট্ট স্মৃতির মৌনিকোঠায় কিছু একটা হাতড়াচ্ছে ও। মুহূর্ত কয়েকের ব্যবধানেই বাচ্চাটা মাহিরিনকে চিনতে পেরে ঝট করে তৃষার শাড়ির আঁচল টেনে ধরে আঙ্গুল উঁচিয়ে বলল, বানি বানি, লুক হিয়ার, সি হু ইজ দিস? তৃষা ভুরুজোড়া সামান্য কুঁচকে মেয়ের দিকে তাকালো। টুইঙ্কেল তখন খিলখিল করে হেসে উঠে আর্যর দিকে তাকিয়ে অত্যন্ত সরল কণ্ঠে আওড়ালো, পাপা, তুমি চেনো একে? দিস ইজ দ্যাট পচা আন্টি। ও না সেদিন এক বুড়ো দাদুকে সঙ্গে করে নিয়ে আমাদের বাসায় এসেছিল। আন্টি, তোমার সেই দাদু কোথায়? টুইঙ্কেলের এই অনাবিল নিষ্পাপ বাচ্চার মুখের চরম সত্য ভাষণে মাহিরিনের পায়ের তলার বালি যেন এক নিমিষে সরে গেল। মাহিরিনের মুখটা মুহূর্তের মধ্যেই লজ্জায় অপমানে নীলসে বর্ণ ধারণ করেছে। তৃষা নিজের হাসির বেগ সামলাতে না পেরে ওড়না দিয়ে মুখ চেপে ধরল। টুইঙ্কেল মাহিরিনের বরের বয়সের বিশাল ব্যবধানটাকে যেভাবে সরল মনে দাদু বলে সম্বোধন করেছে তা মাহিরিনের অহংকারী হৃদয়ে তীরের মতো বিঁধছে। আর্যর ওষ্ঠাধরের কোণেও তখন এক চিলতে চতুর বক্র হাসির রেখা ফুটে উঠেছে। তবে ও নিজেকে সামলে নিয়ে গম্ভীর মুখে টুইঙ্কেলের গালটা আলতো করে টিপে দিয়ে বলল, প্রিন্সেস, বড়দের সাথে এভাবে কথা বলতে নেই। চলো ডাবটা কি আমার অন্য পাশে যাই। আর্য টুইঙ্কেলের হাত ধরে বালুকাবেলা ধরে ধীর কদমে সামনে এগিয়ে গেল। তৃষা ওদের পেছনে যাওয়ার জন্য এক পা বাড়ালো, কিন্তু ঠিক মাহিরিনের সমান্তরালে আসতেই ও থমকে দাঁড়ালো। মাহিরিনের সেই অপমানে কুকড়ে যাওয়া থমথমে মুখের দিকে তাকিয়ে তৃষা নিজের ওড়নার আঁচলটা কাঁধে টেনে নিল। ওষ্ঠাধরের কোণে অবজ্ঞাপূর্ণ হাসি রেখা ঝুলিয়ে ও মাহিরিনের কানের কাছে সামান্য ঝুঁকে এসে অত্যন্ত শান্ত অথচ গা জ্বালা তীক্ষ্ণ কণ্ঠে ফিসফিস করে বলল, বাচ্চার মুখে সত্যি কথাটা শুনতে বড্ড তিতা লাগলো, তাই না মাহিরিন? আসলে পাপ তো আর বাপকেও ছাড়ে না, তাই না? আর আপনার ক্ষেত্রে সেটা তো দাদু হয়ে ঘরে ঢুকেছে। অন্যের সুখের সংসারে নজর দিতে এসে নিজের এই জরাজীর্ণ কপালটা আর সবার সামনে এক্সপোজ করবেন না। নিজের ওই বুড়ো দাদুর গহনা আর টাকা দিয়ে অন্তত একটা ভালো আয়না কিনুন, যেখানে নিজের আসল চেহারাটা দেখতে পাবেন। গুড লাক উইথ ইউ ওল্ড ম্যান। কথাগুলো শেষ করেই তৃষা আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। মাহিরিনকে নিজের ভেতরে চরম আক্রোশে একাকী পড়তে দিয়ে ও দ্রুত পায়ে এগিয়ে গেল আর্য আর টুইঙ্কেলের দিকে। সময় থেমে থাকে না, নদী স্রোতের মতোই সে বহমান। কেবল পেছনে রেখে যায় কিছু স্মৃতির পাতায় দোলা দেওয়া কিছু অমলিন মুহূর্ত, যা হৃদয়ের মণিকোঠায় সঞ্চিত থাকে চিরকাল। জীবন তার নিজস্ব নিয়মে এগিয়ে চলে, আর মানুষ একসময় অভ্যস্ত হয়ে ওঠে সেই পরিবর্তনের সাথে। দেখতে দেখতে কেটে গিয়েছে বেশ কিছু দিন। সময়ের নিয়মে স্মৃতির সেই তীব্র আলোড়ন স্তিমিত হয়ে এসেছে। সবাই যার যার চেনা প্রত্যাহিকতায় ফিরে গিয়েছে। আর্য আবার ফিরে গেছে তার চেনা সমুদ্রে, যোগ নিয়েছে নেভির কর্মব্যস্ত জীবনে। অসীম জলরাশির মাঝে সে এখন ব্যস্ত দিন কাটাচ্ছে। অন্যদিকে তৃষার জীবনও এখন কাটে ঘড়ির কাঁটা ধরে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কাঙ্ক্ষিত অঙ্গনে নিজের জায়গা করে নেওয়ার এক কঠিন লড়াইয়ে লিপ্ত সে।
পড়ার টেবিল আর বইয়ের স্তূপই এখন তার সারাদিনের সঙ্গী। তার ওপর আবার ছোট টুইঙ্কেলের বার্ষিক পরীক্ষা একেবারে আসন্ন। সব মিলিয়ে সংসার আর পড়াশোনার এই দ্বিমুখী ব্যস্ততায় তৃষার দিনগুলো যেন এক মুহূর্ত জিরোবার অবকাশ পাচ্ছে না ও। যদিও জাহানারা বেগমের উপস্থিতি কিছুটা উপশম দিচ্ছে ওকে, তবুও সময় যত গড়াচ্ছে ব্যস্ততারা ততটাই গ্রাস করছে ওকে। আজ আবার টুইঙ্কেলের বিদ্যাপীঠে মা সমাবেশ। তৃষার উপস্থিতি আবশ্যক হওয়ায় সকাল সকাল সেই প্রস্তুতিতেই মগ্ন তৃষা। টুইঙ্কেলকে প্রস্তুত করেই কাঙ্ক্ষিত গন্তব্যের উদ্দেশ্যে রওনা হলো ওরা। সকাল থেকে শরীরটা ভালো না, অবশ্য এটা নতুন কিছু নয়। বমি বমি ভাব, মাথা ঘোরানো ইত্যাদি নিত্য অভ্যাসে পরিণত হয়েছে ওর। হয়তোবা আহারের বিলম্বের দরুন এটা ঘটেছে ইদানিং, তাই এই নিয়ে খুব বেশি মাথা ঘামানোর প্রয়োজন বোধ করছে না তৃষা। চলন্ত গাড়ি, আশেপাশের কোলাহল পিছু ঠেলে সেটি এগিয়ে যাচ্ছে সম্মুখপানে। জানালার বাইরে সজল মেঘের আনাগোনা। তৃষা নিজে ছিটে গা এলিয়ে দিয়ে চোখের পাতাটা একটু বুঝে নেওয়ার চেষ্টা করল। তৃষার অসুস্থতা হয়তো বুঝল টুইঙ্কেল, তাই আজ আর কথা বাড়ল না ও। আলগোছে তৃষার কাঁধ বরাবর মাথা ঠেকিয়ে বসল। তৎক্ষণাৎ চোখ মেলে তাকালো তৃষা, টুইঙ্কেলের দিকে ফিরে বলল, মাম্মা তুমি কি সিক ফিল করছো? টুইঙ্কেল মাথা নাড়িয়ে বলল, নো বানি, বাট আই থিংক ইউ আর সিক, তাই তোমাকে ডিস্টার্ব করিনি। টুইঙ্কেলের কথায় মৃদু হাসি রেখা ফুটে উঠল তৃষার অধরকোণে। মোমের পুতুলের ন্যায় তুলতুলে মেয়েটি কতটা বুঝদার, এতটুকু বয়সে কত কিছু বোঝে ও। তৃষা ঠোঁট ছোঁয়ালো ওর তুলতুলে কপালে। তোমার লক্ষ্মী মাম্মাটা। এতক্ষণে প্রিয় বাণীকে একটু স্বাভাবিক হতে দেখে আহ্লাদে গদগদ হয়ে উঠল ছোট্ট টুইঙ্কেল। আলতো হাতে তৃষার গলা জড়িয়ে ধরে বলল, বানি, আজ একটু ঘুরতে যাবে প্লিজ? মেয়ের আবদার ফেলতে পারল না তৃষা, কিছু না ভেবেই বলে দিল, ওকে যান বাচ্চা, স্কুল থেকে ফেরার পথে যাব না হয়। টুইঙ্কেল শব্দ করে চুমু খেলো তৃষার চোয়ালে। তুমি পৃথিবীর বেস্ট বানি, আই লাভ ইউ বানি। লাভ ইউ টু সুইটহার্ট। বঙ্গোপসাগরের উত্তাল জলরাশি চিরে আর্যর ফ্রিগেটটি তার অজেয় দর্পে এগিয়ে চলছে। দিগন্ত বিস্তৃত নীল জলসীমার গভীর আর্যর বর্তমান ঠিকানা। জাহাজের কমান্ডিং ব্রিজে দাঁড়িয়ে আছে আর্য। আকস্মিক জাহাজের রাডার সিস্টেম অদূরে একটি রহস্যময় বস্তুর উপস্থিতি শনাক্ত করল। জাহাজের অপারেশন অফিসার ক্যাপ্টেন সামাদ নিচু স্বরে রিপোর্ট করল, স্যার, সাউথ ওয়েস্ট কোঅর্ডিনেটে একটি অজ্ঞাত যানের উপস্থিতি দেখা যাচ্ছে। কোনো রেসপন্স আসছে না। আর্য তীক্ষ্ণ দৃষ্টি তখন মনিটরের ওপর। ঠান্ডা মাথায় সে আদেশ দিল, ইমিডিয়েট ইন্টারসেপ্ট ট্র্যাক ক্যালকুলেটর করো। আমাদের পেট্রোলিং জোন লঙ্ঘন করার সুযোগ দেওয়া যাবে না। যা আজকে ফুল রেডিনেস মোডে নিয়ে এসো। সমুদ্রের প্রতিকূল আবহাওয়াকে তুচ্ছ করে আর্যর নেতৃত্বে জাহাজটি বিদ্যুৎ গতিতে লক্ষ্যের দিকে ছুটছে। কমান্ডিং ব্রিজের ভেতরের পরিবেশ এখন ভীষণ থমথমে। কেবল রাডারের যান্ত্রিক বিপ শব্দ আর ওয়্যারলেসের কর্কশ আওয়াজ সেই স্তব্ধতা ভাঙছে। আর্য তার বাইনোকুলারটা চোখে লাগিয়ে কুয়াশাচ্ছন্ন সমুদ্রের বুকে দৃষ্টি নিক্ষেপ করল। সমুদ্রের ঢেউগুলো জাহাজের গায়ে আশ্রে পড়ে শ্বেত শুভ্র ফেনা তুলছে। সে পাশ ফিরে কঠোর গলায় বলল, সামাদ, আমাদের কারেন্ট পজিশন থেকে অবজেক্টের ডিস্টেন্স কত? আইডেন্টিফিকেশন ফ্রেন্ড আর ফো কি বলছে? সামাদ দ্রুত কিবোর্ডে আঙ্গুল চালিয়ে গম্ভীর মুখে উত্তর দিল, স্যার, ডিস্টেন্স মাত্র 5 নটিক্যাল মাইলস। আইএফএফ সিগন্যাল নেগেটিভ। ওটা কোনো কমার্শিয়াল ভেসেল বা রেজিস্টার্ড ফিশিং ট্রলার নয়। সম্ভবত কোনো ফরেন ইন্ট্রুডার অথবা ইলিগ্যাল কার্গোশিপ আন্তর্জাতিক জলসীমা পেরিয়ে আমাদের এক্সক্লুসিভ ইকোনমি জোনে ঢুকে পড়েছে। আর্য চোয়াল শক্ত হয়ে উঠল। সমুদ্রের অতন্দ্র প্রহরী হিসেবে সে কোনো অবস্থাতেই দেশের জলসীমার সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হতে দিতে পারে না। সে হেলমে থাকা কোয়ার্টার মাস্টারের দিকে তাকিয়ে আদেশ জারি করল, কোর্স অল্টার করো। স্টার 090 ডিগ্রি, স্পিড বাড়িয়ে 18 নটস করো। ইয়েস স্যার। কোর্স 090, স্পিন 18 নটস। কোয়ার্টার মাস্টার তৎক্ষণাৎ লিভার ঘোরালেন। জাহাজের প্রলেপের গতি বাড়ার সাথে সাথে পুরো ফ্রিগেটটি এক তীব্র কম্পনে কেঁপে উঠে সমুদ্রের বুক চিরে আরও দ্রুত বেগে ধাবিত হলো। আর্য এবার কমিউনিকেশন অফিসারের দিকে ফিরল। ভেসেলটাকে মেরিটাইম ভিএইচএফ চ্যানেল 16-এ শেষবার মতো ওয়ার্নিং দাও। যদি রেসপন্স না করে তবে অ্যাকশন স্টেশনে অ্যালার্ম বাজাও। উই নিড টু ইন্টারসেপ্ট অ্যান্ড বোর্ড। ছেলেকে কেমন বিয়ে দিলে হামিদা? জানানো শোনানো নাই,
তামা, তোমার নাম কি? অচেনা ভদ্রমহিলা সোফায় আয়েশ করে বসে মেহসানার আপাতমস্তক খুঁটিয়ে দেখছিলেন। ওনার তীক্ষ্ণ দৃষ্টিতে বিচারসুলভ মানসিকতা স্পষ্ট। তিনি আবারও প্রশ্নবাণ ছুড়লেন। হামিদা, মেয়েটার তো কোনো হদিসই জানলাম না। মেয়েটার বংশ পরিচয় কি? তোমাদের তো এত বড় সম্ভ্রান্ত পরিবার, তা হুট করে অচেনা কাউকে বাড়ির বউ করে আনলে? মান সম্মানেরও তো একটা ব্যাপার আছে। মেহসানা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ওর আঙ্গুলগুলো শাড়ির আঁচল নিয়ে অকারণে পাক খাচ্ছে। এই অপমানজনক কথাগুলো ওর বুকের ভেতরটা দপ করে জ্বালিয়ে দিচ্ছে। কিন্তু সৌজন্য বজায় রেখে ও কোনো উত্তর খুঁজে পাচ্ছে না। হামিদা বেগম কিছুটা অপ্রস্তুত হয়ে হাসার চেষ্টা করলেন। আরে ভাবি, ওসব কথা বাদ দেন, ওসব কথা বাদ দেন না। আর মেহসানের পরিচয় তো আদ্রিয়ানই ভালো জানে, ও নিজেই পছন্দ করেছে। কিন্তু সেই আত্মীয় ভদ্রমহিলা থামার পাত্রী নন। তিনি এবার সরাসরি মেহসানের দিকে তাকিয়ে বললেন। তামা, তুমিই বলো। মেহসানা তখন উত্তরের সন্ধানে মরিয়া। কি বলবে কি না বলবে এমন দোলাচলে ভুগছে। এমন সময় সিঁড়ি দিয়ে বলিষ্ঠ পদক্ষেপে নেমে এলো আদ্রিয়ান। পরনে সাদা টি শার্ট আর ক্যাজুয়াল প্যান্ট। সিঁড়ির শেষ ধাপে দাঁড়িয়ে ও হিমশীতল কণ্ঠে বলল। ওকে কি প্রশ্ন করেছিলেন আন্টি? আদ্রিয়ানের উপস্থিতিতে খানিক বিব্রত হলেন বোধহয় মহিলাটি। আদ্রিয়ান এগিয়ে এসে মেহসানার পাশে দাঁড়িয়ে আলতো করে ওর কাঁধে হাত রাখল। মেহসানা কিঞ্চিত বিস্মিত দৃষ্টি নিক্ষেপ করল আদ্রিয়ানের দিকে। তবে আদ্রিয়ান তাতে বিন্দুমাত্র বিচলিত না হয়ে আত্মীয় মহিলাটির দিকে তাকাতেই ভদ্রমহিলা হকচকিয়ে গিয়ে বললেন। আরে আদ্রিয়ান, তুই তো শুনলি না আমি কি বলছিলাম? আমি তো শুধু... আদ্রিয়ান ঠান্ডা হাসি হেসে কথা কেড়ে নিয়ে বলল। আমি সবটাই শুনেছি। তো আন্টি, আমি মেহসানাকে ভালোবেসে বিয়ে করেছি। সো শি ইজ ইম্পর্ট্যান্ট ফর মি, নট হার ফ্যামিলি স্টেটাস। আর আপনি যেহেতু শুনতে চাইছেন তাই বলি, ও এক সম্মানী ফ্যামিলির মেয়ে, প্লাস এখন এক সম্মানী ফ্যামিলির বউ, সঙ্গে একজন ফিউচার লয়ার। আশা করি বুঝতে পেরেছেন। পুরো ঘরে এক মুহূর্তের জন্য পিনপতন নীরবতা নেমে এলো। আদ্রিয়ান এবার মেহসানের দিকে তাকিয়ে খুব স্বাভাবিক গলায় বলল। চলো তো, এক কাপ কফি লাগবে আমার, এক্ষুনি বানিয়ে দাও। সে মেহসানার হাতটা শক্ত করে ধরে সবাইকে এক প্রকার উপেক্ষা করে এই রান্নাঘরের দিকে এগিয়ে গেল। রান্নাঘরের ভেতর পা রাখতেই এতক্ষণে সেই শক্ত বাঁধনটা আলতো করে ছেড়ে দিল আদ্রিয়ান। মেহসানার দিকে তাকিয়ে কিছুটা অপরাধবোধ মাখানো স্বরে বলল। সরি, আসলে সবার সামনে ওভাবে হাতটা ধরার জন্য। মেহসানা ক্ষণিকের জন্য স্তব্ধ হয়ে রইল। আদ্রিয়ানের সৃষ্ট এই আকস্মিক দূরত্ব যেন ওর বুকের ভেতর কোথাও একটু আঘাত করছে। নিজেকে সামলে নিয়ে ও আদ্রিয়ানের দিকে তাকালো। ওর দু চোখে তখন কৃতজ্ঞতার রেশ স্পষ্ট। মৃদু স্বরে ও বলল। ধন্যবাদ। আদ্রিয়ান কপালে সামান্য কুঞ্চন ফুটিয়ে একটু অবাক হয়ে তাকালো। প্রশ্ন করল। ধন্যবাদ কেন? আমাকে ওই অপমানের হাত থেকে রক্ষা করার জন্য। আজ আপনি না থাকলে... মেহসানার কথা শেষ হওয়ার আগেই আদ্রিয়ান ওর দিকে তাকিয়ে শান্ত গলায় বলল। ওটা আমার দায়িত্ব ছিল মেহসানা। আমার বাড়িতে কেউ তোমাকে নিয়ে আঙ্গুল তুলবে, সেটা আমি বেঁচে থাকতে হতে দেব না। দায়িত্ব শব্দটা কর্ণকুহরে পৌঁছাতেই মেহসানার ঠোঁটের কোণে একটা মলিন হাসির রেখা ফুটে উঠল। মনটা যেন এক নিমিষে কেমন ভারাক্রান্ত হয়ে গেল ওর। আদ্রিয়ান আর কথা না বাড়িয়ে যখনই রান্নাঘর থেকে বের হয়ে যাওয়ার জন্য পা বাড়াতেই মেহসানা নিজেকে আর ধরে রাখতে পারল না। এক বুক আকুলতা নিয়ে বলে উঠল। শুধুই দায়িত্ব? কথাটা শুনে আদ্রিয়ানের পথ চলা থমকে গেল। ও ধীর পায়ে পিছন ফিরে তাকালো। ওর চোখে এখন গভীর কৌতূহল। মেহসানার দিকে স্থির দৃষ্টি রেখে ও জিজ্ঞেস করল। আরো কিছু চাও? মেহসানার কণ্ঠ চিরে আর কোনো শব্দ বের হলো না। যেন এক নিমিষে সব ভাষা হারিয়ে গিয়েছে ওর। বুকের ভেতরে চলতে থাকা তীব্র দোলাচল আর মনের ব্যাকুলতা কোনো যুক্তিতেই ও সাজিয়ে উঠতে পারল না। আদ্রিয়ান ওর সেই নীরবতার মর্মার্থ খুঁজতেই যেন উৎসুক চোখে চাতকের মতো চেয়ে রইল। সেই জিজ্ঞাসু দৃষ্টির সামনে দাঁড়িয়ে মেহসানা কোনো মতে নিজেকে সামলে নিয়ে কেবল এতটুকুই বলল। কফিটা বানিয়ে নিয়ে আসছি আমি। মেহসানার সন্তর্পণে বিষয়টা এড়িয়ে যাওয়ার ভঙ্গিতে বলল। আদ্রিয়ান আর দাঁড়ালো না। এক দীর্ঘশ্বাস ফেলে ধীর পায়ে বেরিয়ে গেল। ওর প্রস্থান পথের দিকে চেয়ে এক দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করল মেহসানা। ইস, কতই না ভালো হতো যদি ওর হৃদয়ে বিদ্যমান কথাগুলো ও ভাষায় পরিণত করতে পারত। হাসপাতাল করিডোরে আর্যর মা জাহানারা বেগমের অস্থির পদাচারণায় মুখর। পার্শ্ববর্তী চেয়ারে গুটিসুটি মেরে বসে আছে ছোট্ট টুইঙ্কেল। ডাগর চক্ষু কার্নিশে শ্রাবণের মেঘ জমেছে কিঞ্চিত।
আফজাল সাহেব হাসপাতালের বেঞ্চের কোনায় বসে আছেন। ললাটে দুশ্চিন্তার ভাঁজ স্পষ্ট। থমথমে নীরবতা ভেঙে কেবিন থেকে বেরিয়ে এলেন গাইনি বিশেষজ্ঞ ডাক্তার সাইরা। তাকে দেখা মাত্রই জাহানারা বেগম অস্থির পায়ে এগিয়ে গেলেন। আফজাল সাহেবও বসা থেকে উঠে দাঁড়ালেন। তার চোখে মুখেও চরম উদ্গ্রীবতা। জাহানারা বেগম দুশ্চিন্তাগ্রস্ত কণ্ঠে জিজ্ঞেস করলেন, ডক্টর, আমার মেয়েটা কেমন আছে? আর কি হয়েছে বলুন না প্লিজ। ডাক্তার সাইরা মুখে মৃদু আশ্বস্তকারী হাসি ফুটিয়ে বললেন, ভয়ের কিছু নেই, ওনার জ্ঞান ফিরেছে। আসলে প্রচণ্ড শারীরিক দুর্বলতা এবং সঠিক সময়ে খাবার না খাওয়ার দরুন ব্লাড প্রেশারটা ফল করেছিল, যার কারণে উনি সেন্সলেস হয়ে যান। তবে ডাক্তার একটু থামতেই আফজাল সাহেব চিন্তিত মুখে বললেন, কোনো জটিলতা ডাক্তার? না, জটিলতা নয়, তবে ওনার শারীরিক কিছু লক্ষণ দেখে আমি একটা বিশেষ বিষয়ে আশঙ্কা করছি। চিন্তিত হওয়ার জন্য কিছু টেস্ট দিয়েছি, রিপোর্টগুলো হাতে পেলেই মেইন রেজাল্ট জানাতে পারবো। আপনারা চাইলে এখন ভিতরে গিয়ে ওনার সাথে দেখা করতে পারেন। ডাক্তার সারা প্রেসক্রিপশনটা নার্সের হাতে দিয়ে কেবিনের দিকে ইশারা করলেন। ডাক্তারের কথায় জাহানারা বেগম আর আফজাল সাহেব যেন কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। আফজাল সাহেব পাশে বসা ছোট্ট টুইঙ্কেলের মাথায় হাত রাখলেন। এতক্ষণ ভয়ে চুপসে থাকা মেয়েটি দাদুভাইয়ের হাত ধরতেই কাঁদো কাঁদো গলায় বলল, দাদু ভাই, মানে ঠিক আছে তো? আমরা কি এখন ভিতরে যাব? হ্যাঁ দাদুমণি, তোমার বাণী এখন একদম ঠিক আছে, চলো আমরা ভেতরে যাই। আফজাল সাহেব টুইঙ্কেলকে কোলে তুলে সম্মুখ পানে অগ্রসর হলেন। কেবিনের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করতেই দেখা গেল তৃষা বেডে হেলান দিয়ে শুয়ে আছে। স্যালাইনের সুই ফোটানো হাতটার দিকে তাকিয়ে ও স্তব্ধ হয়ে আছে। চোখ দুটো এখনও কিছুটা ক্লান্ত ও মলিন। শ্বশুর শাশুড়ি আর টুইঙ্কেলকে ভেতরে ঢুকতে দেখে ও নিজেকে একটু সামলে নিয়ে হালকা হাসার চেষ্টা করল। টুইঙ্কেল দাদুর কোল থেকে নেমেই এক ছুটে বেডের পাশে গিয়ে দাঁড়ালো। তৃষার সুস্থ হাতটা নিজের দুহাতে জড়িয়ে ধরে আকুল হয়ে বলল, মানে তুমি এভাবে ঘুমিয়ে গিয়েছিলে কেন? আই ওয়াজ সো স্কেয়ার্ড। তৃষা আলতো করে টুইঙ্কেলের গালটা ছুঁয়ে দিয়ে বলল, সরি সুইটার, মানে একটু টায়ার্ড লাগছিল তো তাই। দেখো আমি এখন একদম ঠিক আছি। জাহানারা বেগম বেডের পাশে এসে বসে তৃষার কপালে হাত রাখলেন। পরম মমতায় বললেন, শরীরটার উপর এত ধকল দেওয়ার কি আছে? কি হয়েছে মা? নিজের প্রতি এতটুকু খেয়াল রাখিস না তুই? সংসার, টুইঙ্কেলের পড়াশোনা, নিজের ইউনিভার্সিটির পরীক্ষা সব একা হাতে সামলাতে গিয়ে শরীরটাকে একেবারে শেষ করে ফেলেছিস। শাশুড়ির এই মাতৃসুলভ বকুনিতে তৃষার চোখ দুটো কৃতজ্ঞতায় ভিজে উঠল। ও অপরাধী স্বরে বলল, আসলে ইদানিং সকালের দিকে খাবার খেতে ইচ্ছে করছে না মা। ভাবিনি এভাবে মাথা করে পড়ে যাব, শুধু শুধু তোমাদের কষ্ট দিলাম। আফজাল সাহেব এগিয়ে এসে গম্ভীর স্নেহশীল কণ্ঠে বললেন, এভাবে কষ্টের কথা বলে আমাদের পর করে দিও না মা। আর্যর অনুপস্থিতিতে তোমার দেখভাল করা আমার দায়িত্ব। আজ থেকে নিজের পড়াশোনার পাশাপাশি শরীরের যত্নটা সমানভাবে নিতে হবে। কোনো রকম অবহেলা আমি আর বরদাস্ত করব না। জাহানারা বেগম যোগ করলেন, তোর বাবা ঠিকই বলেছে তৃষা, এখন থেকে তোর খাওয়া দাওয়ার পুরো দায়িত্ব আমার। টুইঙ্কেলও এবার কোমরে হাত দিয়ে বড়দের মতো সায় দিয়ে বলল, হ্যাঁ বানি, দাদুমণি একদম রাইট। তুমি আর ব্রেকফাস্ট স্কিপ করতে পারবে না। আমি নিজে এসে তোমাকে খাইয়ে দিব, আন্ডারস্ট্যান্ড? ছোট্ট টুইঙ্কেলের এমন পাকা পাকা কথায় পুরো কেবিনে থমথমে ভাবটা নিমিষেই কেটে গেল। তৃষা হেসেই ফেলল এবং ওর চিবুক নেড়ে দিয়ে বলল, Yes, my little professor, I understand. হাসি ঠাট্টার মাঝেই তৃষার হঠাৎ মনে পড়ে গেল আর্যর কথা। ও কিছুটা শঙ্কিত চোখে জাহানারা বেগমের দিকে তাকিয়ে আমতা আমতা করে বলল, মা একটা কথা বলবো? হ্যাঁ মা, বল। তৃষার এক বুক দ্বিধা মিশ্রিত কণ্ঠে বলল, বলছিলাম ওনাকে কি এই ব্যাপারে কিছু জানানো হয়েছে? আফজাল সাহেব বললেন, না, এখনো জানানো হয়নি। ভাবলাম আগে ডাক্তার দেখাই তারপর বলবো। তৃষা তড়িঘড়ি করে বলে উঠল, বাবা প্লিজ, তাহলে ওনাকে এখনই কিছু জানাবেন না। এমনিতেই জাহাজে থাকলে ও বাড়ির জন্য সারাক্ষণ চিন্তিত থাকে। এখন যদি ও শোনে আমি হসপিটালে, তবে ওখানেও কিছুতেই মন দিতে পারবে না। ওর কাজের ক্ষতি হোক সেটা আমি চাই না। রিপোর্টগুলো আগে আসুক, আমি নিজেই পরে ওকে বুঝিয়ে বলবো। জাহানারা বেগম আফজাল সাহেবের দিকে তাকালেন। তৃষার এই দায়িত্ববোধ ও আর্যর প্রতি নিখাত ভালোবাসা দেখে তাদের মনটা ভরে গেল। আফজাল সাহেব একটা দীর্ঘশ্বাস ফেলে মৃদু হেসে বললেন, আচ্ছা মা,
তোমার কথাই রইলো। আর্যকে এখন আমরা কিছুই জানাচ্ছি না। তুমি সুস্থ হয়ে বাড়ি ফেরো, সেটাই আমাদের একমাত্র চাওয়া। তৃষা বালিশে মাথাটা এলিয়ে দিয়ে কেবিনের জানালার বাইরে তাকালো। আকাশের মেঘগুলো কেটে গিয়ে এক ফালি রোদ উকি দিচ্ছে। টুইঙ্কেল ওর পাশে এসে বসলো। আফজল সাহেব বেরিয়ে গেলেন। জাহানারা বেগমও পিছু পিছু ছুটল রিপোর্ট আনতে। সুখের বন্যা বইছে সমগ্র সুখনির জুড়ে। হৃদয়ের গভীর উচ্ছ্বাসে পুরো বাড়ি আজ এক অপার্থিব সুখে মগ্ন। ডক্টর রিপোর্ট অনুযায়ী তৃষা মা হতে চলেছে। এই পরম মহেন্দ্রক্ষণ যেন চারদিকের বাতাসেও আনন্দের রেণু উড়িয়ে দিচ্ছে। খবর পাওয়ার পরপরই সপরিবার চলে এসেছে আদ্রিয়ানরা। তবে সুখনিরে এসেই মেহসানা সরাসরি এসেছে তৃষার রুমে। তৃষা তখন কপালে হাত রেখে বিছানায় শুয়ে আছে। মেহসানা দৌড়ে এসে ওর পাশে বসে পড়ল। খপ করে ওর নরম হাতটা নিজের মুঠোয় পুড়ে বলল, কংগ্রেটস বেবি, আমি খালামণি হব। আল্লাহ, আমি তো ভাবতেই পারছি না। এক পর্যায়ে ও প্রায় জড়িয়ে ধরল তৃষাকে। তৃষা তড়িঘড়ি বিছানায় আধশোয়া হয়ে বসে বলল, আরে আরে কি করিস? তুই তো মা হবি জানু। মেহসানার উচ্ছ্বাসিত আলিঙ্গন থেকে নিজেকে সামলে নিয়ে তৃষা ওর গালে মৃদু টোকা দিল। ওষ্ঠকোণে এক চিলতে হাসি ফুটিয়ে বলল, আরে আস্তে আস্তে, তোর ভাগনা বা ভাগ্নি কিন্তু তোর এই এক্সাইটমেন্ট দেখে এক্ষুনি ভয় পেয়ে যাবে। মেহসানা তৃষার হাতটা আরও শক্ত করে ধরে চোখের কোণের আনন্দ অশ্রু মুছে বলল, আই জাস্ট কান্ট বিলিভ ইট বেবি, তুই মা হতে যাচ্ছিস। ট্রাস্ট মি, খবরটা শোনার পর থেকে আমার হার্টবিট নর্মাল হচ্ছে না। আই এম সো হ্যাপি ফর ইউ ডিয়ার। তৃষা একগাল হেসে বলল, থ্যাঙ্কস আল্লাহ জানো, বাট তুই খালামণি হবি বলে যেভাবে চিৎকার করলি পুরো এলাকা ভেবে জেনে গেছে। একটু কাম ডাউন প্লিজ। নো ওয়ে, আজকে কোনো কাম ডাউন নেই। মেহসানা তৃষার চিবুকে হাত রেখে আদুরে গলায় বলল, এখন থেকে তোর সব আবদার, সব ক্রেভিংস ফুলফিল করার দায়িত্ব আমার। তৃষা আলতো হেসে মাথা নাড়ল। আচ্ছা বাবা, তাই হবে। ঠিক তখনই দরজার চৌকাটে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা আদ্রিয়ানের দিকে তৃষা দৃষ্টি গেল। আদ্রিয়ান পকেটে হাত গুজে মুগ্ধ নয়নে চেয়ে আছে মেহসানার দিকে। কতদিন পর ওর মলিন মুখে এমন বাদভাঙ্গা হাসির রেখা ফুটে উঠেছে। সেই হাসির দ্যুতিতেই আদ্রিয়ানের ভেতরে সব অন্ধকার যেন এক নিমিষে উধাও হয়ে গেল। ও এক পলক চেয়ে রইল চাতকের মতো। তৃষা আদ্রিয়ানের সেই চাহনি লক্ষ্য করে মুচকি হাসল। মেহসানার কোণে মৃদু ধাক্কা দিয়ে ফিসফিসিয়ে বলল, এবারে একটু পিছনে তাকিয়ে দেখ, কেউ একজন কিন্তু তোর এই কিউট হাসির উপর ক্রাশ খেয়ে অলরেডি ফ্রিজ হয়ে গেছে। মেহসানা চমকে উঠে পেছনে তাকাতেই আদ্রিয়ানের গভীর জিজ্ঞাসু দৃষ্টির মুখোমুখি হলো। মুহূর্তেই ওর ফর্সা গাল দুটো লজ্জায় লাল হয়ে উঠল। ও দ্রুত তৃষার দিকে ফিরে মুখ লুকাতে চাইল। আদ্রিয়ান তখনও দরজায় হেলান দিয়ে মৃদু হেসে শান্ত গলায় বলল, কংগ্রেচুলেশনস বাবি। তৃষা ঈষৎ হেসে বলল, থ্যাংক ইউ ভাইয়া। মেহসানারা সপরিবারে বিদায় নিয়েছে বেশ অনেকক্ষণ। কক্ষের মাঝেই ধীর পায়ে পায়চারি করছিল তৃষা। এক অযাচিত অস্থিরতা গ্রাস করেছে ওকে। কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়াই বুকের ভেতরটা কেমন যেন তোলপাড় করছে। বড্ড অস্থির অস্থির লাগছে। মনের এক কোণে তীব্র বাসনা জাগছে আর্যকে একবার ফোন করতে, ওর চেনা কণ্ঠস্বরটা শুনতে। কিন্তু পরক্ষণেই মনে পড়ছে আর্য অবসর পাওয়ার সঙ্গে সঙ্গেই তো ওকে কল করে। তাই এখন আর্যকে কল করাটা নিছক বোকামি, ভিন্ন অন্য কিছু নয়। কেননা ও চাইলেও এখন কল রিসিভ করতে পারবে না। এদিকে জাহানারা বেগমের যত্ন মুহূর্তের মাঝেই আকাশ শুয়েছে যেন। সদ্য প্রেগন্যান্সি রিপোর্ট পজিটিভ এসেছে মাত্র, অথচ জাহানারা বেগম আর আফজাল সাহেবের যত্নের বহর দেখে মনে হচ্ছে তৃষা বুঝি ৮-৯ মাসের অন্তঃসত্ত্বা। তৃষা জানালার গ্রিল ধরে দাঁড়িয়েছিল দৃষ্টি নিবদ্ধ দূর আকাশে। সহসা এক পশলা দমকা হাওয়ার ন্যায় কক্ষে প্রবেশ করল ছোট্ট টুইঙ্কেল। প্রতিবারের ন্যায় এবারও কোনো দিকে না তাকিয়ে সোজা তৃষার হাঁটু বরাবর গিয়ে জড়িয়ে ধরল পিছন থেকে। তবে এতে তৃষা বিন্দুমাত্র অবাক হলো না, কারণ টুইঙ্কেলের এমন আচমকা ভালোবাসার প্রকাশে ও অভ্যস্ত। তৃষা আলতো করে ওর হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে পেছন ফিরে তাকালো। টুইঙ্কেল ডাগর ডাগর চোখে তৃষার মুখের দিকে চেয়ে আধো আধো আদুরে গলায় প্রশ্ন করল, হাউ আর ইউ ফিলিং নবানি? এখন তোমার কেমন লাগছে? তৃষা মুচকি হেসে টুইঙ্কেলের কপালে আলতো করে নিজের কপাল ঠেকিয়ে বলল, আই ফিলিং মাচ বেটার মাই লিটল ডল। তোমার বাণী একদম এখন সুপার ফাইন। তৃষার উত্তর শুনেও টুইঙ্কেলের মুখের সেই চঞ্চলতা ফিরল না।
কেমন যেন একটা দ্বিধা দ্বন্দ্ব আর জড়তা ভর করলো ওর ছোট্ট অবয়বে। একটু ইতস্তত করে নখ দিয়ে তৃষার ওড়নার আঁচল খুঁড়তে খুঁড়তে আকস্মিক বাচ্চাটা বলে উঠল, মানে আমি তোমার কাছে একটা আবদার করব, আই মিন একটা জিনিস চাইবো। মেয়ের মুখে এমন অভূতপূর্ব দ্বিধা দেখে তৃষা কিছুটা সরু নেত্রে তাকালো। এই প্রথম এতটুকু একটা বাচ্চাকে কোনো কিছু চাইতে এতটা ইতস্তত করতে দেখলো ও। তৃষা আর দাঁড়িয়ে না থেকে একটু ঝুঁকে টুইঙ্কেলের মুখোমুখি উচ্চতায় বসল। ওর তুলতুলে নরম চোয়ালে আলতো করে আঙ্গুল বুলিয়ে সেখানে গভীর ভালোবাসায় একটা চুমু খেল। তারপর নরম গলায় বলল, কি হয়েছে আমার মাম্মামটার? বলো না, কি চাই তোমার? বাণীর কাছে চাইতে এত দ্বিধা কিসের? হ্যাঁ, ছোট্ট হৃদয়ে চলা অশান্ত ঝড়কে শান্ত করার প্রয়াসে টুইঙ্কেল কয়েক মুহূর্ত মাটির দিকে তাকিয়ে রইল। তারপর এক বুক ভরসা নিয়ে তৃষার চোখের দিকে সরাসরি তাকালো। ওর নিষ্পাপ চোখ দুটোতে এক অদ্ভুত আকুলতা। অনেকক্ষণ পর ও অত্যন্ত মৃদু কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমি আমি কি তোমাকে একটু মা বলে ডাকতে পারি পানি? ক্যান আই কল ইউ মা? কথাটা কর্ণকুহরে পৌঁছানো মাত্রই তৃষার পুরো শরীর যেন এক লহমায় স্তব্ধ হয়ে গেল। এক অপার্থিব অনুভূতিতে ও যেন বাকরুদ্ধ, স্পন্দনহীন। বুকের ভেতর এতদিনে জমে থাকা একটা সুপ্ত হাহাকার যেন নিমিষেই শীতল জলরাশিতে রূপ নিল। তৃষার চোখ দুটো টলমলে পানিতে ভিজে উঠল। চোখের কার্নিশ বেয়ে অশ্রুধারা গড়িয়ে পড়ার উপক্রম হলো। ও তো কতদিন ধরে মনে মনে এই একটা ডাক শোনার জন্য চাতকের মতো তৃষ্ণার্ত হয়েছিল। কতবার ভেবেছে টুইঙ্কেল যদি ওকে মা বলে ডাকতো, কিন্তু টুইঙ্কেল বিষয়টাকে কোনভাবে নিবে? ওর জন্মদাত্রী মায়ের বিকল্প হিসেবে ওকে মেনে নিতে পারবে কি না এই আশঙ্কায় তৃষা কোনোদিন নিজের মুখ ফুটে কিচ্ছু বলেনি। আজ সেই পরম কাঙ্ক্ষিত ডাকটা এই ছোট্ট মুখ থেকে স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে আসতেই তৃষার মনে হলো পৃথিবীর সমস্ত সুখ যেন এই একটা শব্দের মাঝে এসে বিলীন হয়ে গেছে। ও আর নিজেকে ধরে রাখতে পারল না। অশ্রুসিক্ত চোখেই টুইঙ্কেলকে বুকের মাঝে শক্ত করে জড়িয়ে ধরল। ধরা কণ্ঠে আওড়ালো, আচ্ছা শোনো। সম্মতিটা পাওয়া মাত্রই টুইঙ্কেল যেন আনন্দে আত্মরা হয়ে গেল। তৃষার গলাটা আরও শক্ত করে জড়িয়ে ধরে ওর গালে একটা টপাটপ শব্দে চুমু খেল। তারপর মুখে এক চিলতে বিজয়ী হাসি ফুটিয়ে মায়াবী কণ্ঠে বলল, তাহলে আজ থেকে তোমাকে আমি শুধু মা বলেই ডাকবো। নো মোর পানি, ইউ আর মাই মাম্মি নাও। তৃষা অশ্রুসিক্ত চোখেই হেসে ফেলল। টুইঙ্কেলের নাকটা হালকা টেনে দিয়ে বলল, ওরে আমার পাকা বুড়ি, তা হঠাৎ বাণীর উপর এত রাত কেন শুনি? মা ডাকটা বুঝি খুব বেশি পছন্দ? ইয়েস মা, মা ডাকলে মনে হয় তুমি শুধুই আমার, একদম আমার নিজের। আই লাভ ইউ সো মাচ মা। টুইঙ্কেলের মুখের প্রথম মা ডাকটা শুনে তৃষার বুকটা এক পরম তৃপ্তিতে ভরে উঠল। তৃষা আবার মেয়েকে বুকের মাঝে শক্ত করে চেপে ধরে কপালে চুমু খেয়ে বলল, আই লাভ ইউ টু মাই লিটল এঞ্জেল। আজ থেকে আমি শুধুই তোমার মা।